গল্পের শুরুতে আমরা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাই। তারপরেই জেস নামের একটি মেয়েকে দেখা যায়, যে ভয়ে কাঁপতে থাকা নিজের নিষ্পাপ সন্তানটিকে দুহাতে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করছিল। এই সবই একটা দুঃস্বপ্ন, এসব নিয়ে ভয় পেও না। টমির সাথে না জানি কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য সে ভয়ে কাঁপছিল। জেস ছিল একজন সিঙ্গেল মাদার, কিন্তু তার জীবন, সংসার এবং সংসারের দায়িত্বের ভারে চাপা পড়ে যাচ্ছিল। সেদিন জেস খুব ব্যস্ত হয়ে নিজেকে কোনো জার্নির জন্য প্রস্তুত করছিল, যখন ও বাইরে শুকনো কাপড় তুলতে যায়। সে দেখে টমির খেলনা জাহাজটা একটা বাথটবের মধ্যে ভেঙে পড়ে আছে। ওদিকে টমি ছবি আঁকার সময় মেঝেতে রং ফেলে দিয়েছিল, যা পরিষ্কার করতে গিয়ে জেসের নিজের পোশাকও খারাপ হয়ে যায়। তাই জেস খুব হতাশ হয়ে পড়ে। তখনই তার বাড়িতে ডোরবেল বেজে ওঠে। জেস গিয়ে দরজা খুললে দেখে বাইরে কেউ নেই। এতে সে খুব অবাক হয়। কিছুক্ষণ পর জেস একটি বড় ব্যাগে নিজের জিনিসপত্র গোছায়, বাড়ির চাবি নেয় ও কোথাও যাওয়ার জন্য বের হতে থাকে। তখনই সে ফ্রিজে লাগানো একটা নোট দেখতে পায়, যা দেখে জেসের মনে পড়ে যে আজ তার বন্ধু গ্রেগ তাকে এবং টমিকে তার সেল বোটে ঘোরানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এটা দেখার পর জেস নিজের জিনিসপত্র গাড়িতে রাখে এবং টমিকে তৈরি হতে বলে, কিন্তু টমি খুব ভয় পেয়েছিল। সে বলতে থাকে আমি কিছুতেই যাব না, কিন্তু জেস টমিকে বোঝায় যে সব ঠিক আছে। তারপর সে টমিকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে একটা সেল বোট দেখানো হয়, যাতে লেখা ছিল ট্রায়াঙ্গেল। আর গ্রেগ নামের একটি ছেলে ওই সেল বোটটাকে ভ্রমণের জন্য প্রস্তুত করছিল। এর মধ্যেই তার বাকি বন্ধুরাও বোটে চলে আসে। তার বন্ধুদের মধ্যে ডাউনি এবং স্যালি ছিল বিবাহিত দম্পতি, আর হেদার ছিল স্যালির বন্ধু। তারা কথা বলছিল, এমন সময় জেস আর গ্রেগের সাহায্যকারী ভিক্টর সেখানে এসে পৌঁছায়। জেস টমিকে ছাড়াই সেখানে এসেছিল এবং তাকে বেশ বিষণ্ণ দেখাচ্ছিল। এটি দেখে গ্রেগ জেসকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তখন ভিক্টর জেসকে কটাক্ষ করে বলে, আমার তো একে একদমই ঠিক লাগছে না। এই বলে সে বোটের দিকে এগিয়ে যায়। গ্রেগ জেসকে আবার জিজ্ঞাসা করে, তোমার ছেলে টমিও তো তোমার সাথে আসার কথা ছিল, সে কোথায়? জেস গ্রেগকে বলে, টমি টমি তো স্কুলে গেছে। জেসের এই আচরণ অদ্ভুত হলেও গ্রেগ তাতে খুব একটা মনোযোগ দেয়নি। এরপর তারা সবাই সমুদ্র যাত্রার উদ্দেশ্যে রওনা হয়। ঢেউ চিরে তাদের বোট মাঝ সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। এর মধ্যেই গ্রেগ ভিক্টরকে জিজ্ঞাসা করে, আমি যখন জেসের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম তখন তুমি কেন বলছিলে যে জেস একদমই ঠিক নেই? এতে ভিক্টর জানায়, জেস তো তার ছেলে টমির সাথে আসার কথা ছিল, তাই না? কিন্তু তাকে একা আসতে দেখে আমি যখন জিজ্ঞাসা করলাম যে টমি কোথায়, তখন সে কিছুক্ষণের জন্য নিজের মধ্যেই হারিয়ে যায়, যেন তার কিছুই মনে নেই। তারপর আবার সে বলে টমিকে সে স্কুলে রেখে এসেছে, কিন্তু আজ তো শনিবার, শনিবারে আবার স্কুল খোলা থাকে। এর জবাবে গ্রেগ বলে জেসের ছেলে টমির কিছু মানসিক অক্ষমতা আছে, তাই সে একটি স্পেশাল স্কুলে যায়। হতে পারে সেই স্কুল শনিবারেও খোলা থাকে। এখন তারা সমুদ্রে বেশ অনেকটা দূরে চলে এসেছিল। প্রবল বাতাস তাদের বোটটাকে সাই সাই করে সামনের দিকে নিয়ে যাচ্ছিল, আর সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎই একটা জায়গায় এসে বাতাস যেন উধাও হয়ে যায়, যার ফলে তাদের বোট মাঝ সমুদ্রে আটকে পড়ে। তখনই পরের মুহূর্তেই তারা দেখতে পায় যে কিছুটা দূরে একটি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় উঠেছে, যা একটি বিকট বজ্রপাতের সাথে প্রবল বেগে তাদেরই দিকে এগিয়ে আসছে। সেই বিপদ দেখে গ্রেগ সবাইকে লাইফ জ্যাকেট পরে নিতে বলে এবং কেবিনে চলে আসে। সে তৎক্ষণাৎ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে এবং সামনে ঝড়ের কথা জানিয়ে দ্রুত সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করে। কিন্তু জবাবে কোস্ট গার্ড জানায় যে সমুদ্রে এমন কোনো ঝড়ের পূর্বাভাস তারা পায়নি। এটা শুনে গ্রেগ অবাক হয়ে যায়। সে আবারও কোস্ট গার্ডের কাছে সাহায্যের আবেদন জানায়, কিন্তু তখনই তার ট্রান্সমিটারে অন্য একটি ফ্রিকোয়েন্সি ধরে ফেলে এবং সে একটি মেয়ের গলা শুনতে পায়। মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছিল এবং কাঁদতে কাঁদতে বারবার বলছিল, আমাকে সাহায্য করো, সে আমার সব বন্ধুদের মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। তখনই কলটা কেটে যায়। এর মধ্যেই সেই ঝোড়ো ঢেউ আর তাদের বোটের উপর আছড়ে পড়ে, যার ফলে বোটটা উল্টে যায় এবং তারা সবাই জলে ডুবতে থাকে। যদিও সময় মতো লাইফ জ্যাকেট পরার কারণে তারা ডুবে যাওয়া থেকে রক্ষা পায় এবং ঝড় কেটে যাওয়ার পর কোনো মতে তাদের উল্টানো বোটের ওপর উঠে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত হেদার লাইফ জ্যাকেট পরতে দেরি করে ফেলেছিল, যার কারণে সে জলে ডুবে যায়। হেদারের মৃত্যুতে তারা সবাই শোকাহত ছিল, কিন্তু এখন তারা নিজেরাও মাঝ সমুদ্রে আটকে পড়ে যায়। হঠাৎই তারা দেখতে পায় একটি বড় যাত্রীবাহী জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে।
সেই জাহাজের গায়ে লেখা অ্যারিওলাস। এটা দেখে তাদের মনে একটা আশা জাগে। তারা দেখে যে জাহাজের উপর দাঁড়িয়ে থাকা একজন লোক তাদেরই দিকে তাকিয়ে আছে, কিন্তু দূরত্ব বেশি হওয়ার জন্য তারা তাদের মুখ দেখতে পায়নি। তারা সবাই চিৎকার করে তার কাছে সাহায্য চাইতে থাকে। এরপর জাহাজটি তাদের কাছাকাছি আসে এবং তারা সবাই নিরাপদে জাহাজে উঠে পড়ে। জাহাজে উঠেই তারা জাহাজের ক্রুদের খুঁজতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো অনেক জায়গা খোঁজার পর এবং অনেককে ডাকার পরও তারা কারোরই সাড়া পায়নি। অন্যদিকে জেসের কাছে জাহাজটি বেশ পরিচিত বলে মনে হচ্ছিল। সে গ্রেগকে বলে, জানি না কেন আমার মনে হচ্ছে আমি যেন এখানে আগেও এসেছি। এর জবাবে গ্রেগ বলে, সব জলে জাহাজই অনেকটা একই রকম দেখতে হয়, তাই তোমার এই জাহাজটি পরিচিত মনে হচ্ছে। জাহাজ ঘোরার সময় তারা জাহাজটির একটি পুরানো ছবি দেখতে পায়। সেই ছবিতে লেখা তারিখ থেকে বোঝা যাচ্ছিল যে জাহাজটি ৭৭ বছরের পুরানো। জাহাজটির নাম গ্রিক দেবতা এওলাসের নাম অনুসারে রাখা হয়েছিল, যিনি ছিলেন বায়ুর দেবতা। এওলাসের নাম শুনলে স্যালির এওলাস এবং তার ছেলে সিসিফাসকে নিয়ে একটি গল্প মনে পড়ে। এমন সময় তারা কাছাকাছি কোথা থেকে কিছু পড়ে যাওয়া শব্দ শুনতে পায়। তারা দৌড়ে সেই শব্দের দিকে গেলে দেখতে পায় এক গোছা চাবি পড়ে আছে, কিন্তু আশেপাশে কেউই ছিল না। জেস যখন চাবি গোছাতে দেখে সে অবাক হয়ে যায়, কারণ চাবিগুলো জেসেরই ছিল। সেখানে জেসের ছেলে টমির দেওয়া একটি কিচেন লাগানো ছিল। তারা বুঝতে পারছিল না জেসের চাবিগুলো সেখানে কিভাবে এলো। এটা নিয়ে ভাবতে ভাবতে তারা এগিয়ে যায়। সামনে গিয়ে তারা ডাইনিং হলে পৌঁছায়। ওখানে অনেক তরতাজা খাবার রাখা ছিল। জেস তখন সবাইকে টাইম জিজ্ঞাসা করলে সে বুঝতে পারে তার ঘড়ি 8:30টায় আর ভিক্টরের ঘড়ি 11:30টায় থেমে আছে। তখনই জেস দেখতে পায় কেউ একজন হলের বাইরে লুকিয়ে তাদের দেখছে। জেসের চোখ তার উপর পড়তেই লোকটা দৌড়ে পালায়। ভিক্টরও দ্রুত তার পিছনে দৌড়ায়, কিন্তু কিছুটা দূরে গিয়ে লোকটি যেন কোনো ছায়ার মতো অদৃশ্য হয়ে যায়। ভিক্টর তাকে আশেপাশে খুঁজতে থাকে। এরই মধ্যে গ্রেগ জাহাজের ক্রু মেম্বারদের খুঁজতে বেরিয়ে পড়ে। জেসও তার পিছনে। অন্যদিকে স্যালি এবং ডাউনি ডাইনিং হলের মধ্যেই তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে গ্রেগ এবং জেস জাহাজে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই তারা একটি ঘরের বাথরুম থেকে শাওয়ার চালার শব্দ শুনতে পায়। তারা ছুটে গিয়ে সেই ঘরে গেলে দেখে বাথরুমে আয়নায় রক্ত দিয়ে লেখা থিয়েটারে যাও। কিন্তু গ্রেগের মনে হয় এটি নিশ্চয়ই জাহাজের ক্রুদের কোনো কাজ। তারা নিশ্চয়ই তাদের সাথে কোনো প্র্যাঙ্ক করছে। গ্রেগ তাদের খুঁজতে থিয়েটারের দিকে যেতে থাকে, কিন্তু জেস তাকে থামিয়ে বলে এটি কোনো প্র্যাঙ্ক নয়, বরং এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মনে হচ্ছে এই জাহাজে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা আমার সাথে আগেও ঘটেছে। এটা শুনে গ্রেগ জেসের উপর রেগে গিয়ে বলে, এবার তোমার এই ফালতু কথা বলা বন্ধ করো। এটা শুনে জেস গ্রেগের উপর ক্ষুব্ধ হয়, ডাইনিং হলে চলে আসে। কিন্তু ডাউনি এবং স্যালি তখন সেখানে ছিল না। জেস ডাইনিংয়ে এসে দেখতে পায় খাবারগুলো তখন পচে গেছে। জেস বাকিদের ডাকা শুরু করে। এমন সময় ভিক্টর সেখানে চলে আসে। জেস দেখে ভিক্টর মারাত্মকভাবে আহত। সে তখন ভিক্টরকে ধরতে যায়। হঠাৎই ভিক্টর জেসের গলা চেপে ধরে এবং সে বলতে থাকে, আমার এই অবস্থার জন্য তুই দায়ী। আমি তোকে জ্যান্ত ছাড়বো না, আমি তোকে কিছুতেই ছাড়বো না। জেস বলে, তুমি কি পাগল হয়ে গেছো ভিক্টর? আমি কেন তোমাকে মারবো? তখন নিজেকে বাঁচানোর চেষ্টায় জেস ভিক্টরের মাথার পেছনের ক্ষতে আঙুল ঢুকিয়ে দেয়, যার ফলে ভিক্টর ওখানেই মারা যায়। ঠিক পরের মুহূর্তেই জেস কোথাও একটা গুলি চলার শব্দ শুনতে পায়। সে তৎক্ষণাৎ স্বপ্নের দিকে ছুটতে ছুটতে থিয়েটারে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে সামনে গ্রেগের লাশ পড়ে আছে এবং ডাউনি এবং স্যালি লাশটি ধরে কাঁদছে। স্যালি রেগে গিয়ে জেসের উপর চিৎকার করে বলে, তুমি কেন গ্রেগকে মারলে? গ্রেগ মরার আগে আমাদের বলে গেছে তুমিই যাকে গুলি করেছো। কেন করলে তুমি এরকম? জেস বলে, কিন্তু আমি তো এর আগে থিয়েটারে আসিনি, তাহলে আমি কিভাবে গ্রেগকে মারতে পারি? ডাউনি বলে, এবার তোমার নাটক বন্ধ করো। আমরা যখন ডাইনিং হলে ছিলাম তখন তুমিই আমাদের থিয়েটারে আসতে বলেছিলে। তুমি কি আমাদেরও মারতে চাও? জেস তখন চিৎকার করে বলতে থাকে, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি তো নিজেই তোমাদের ডাইনিং হলে খুঁজতে গিয়েছিলাম। আমি তোমাদের কখন এখানে আসতে বললাম? যে সেই কথা বলছিল ঠিক তখনই থিয়েটারের উপর থেকে একটা গুলি এসে স্যালির বুক ঝাঁঝরা করে দেয়। গুলিটি চালায় থিয়েটারের উপর দাঁড়িয়ে থাকা একজন মুখোশধারী। তারা কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারী ব্যক্তি ডাউনিকেও গুলি করে হত্যা করে দেয় এবং জেসের উপরও গুলি চালাতে শুরু করে দেয়। জেস কোনো মতে গুলির হাত থেকে বাঁচতে বাঁচতে বাইরে পালিয়ে আসে, কিন্তু সেই মুখোশধারী জেসের পিছু নেয়। জেস পালিয়ে জাহাজের উপর ডেকে চলে আসে
এবং সেখানে রাখা একটি কুঠা তুলে নেয়। মুখোশধারীর গুলি ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। সে একটি রড নিয়ে জেসকে মারতে আসে, কিন্তু জেস সেই সময় কুঠার দিয়ে বারবার আঘাত করে তাকে নিরস্ত করে দেয়। ওই মুখোশধারীটি জেসের আঘাত থেকে বাঁচতে গিয়ে জাহাজের একদম কিনারায় চলে আসে। জেস তাকে জিজ্ঞাসা করে, তুমি কে আর আমাদের কেন মারছো? মুখোশধারী বলে, যদি তুমি বাড়ি ফিরতে চাও তবে তোমাকে তোমার বন্ধুদের মারতেই হবে। কিন্তু জেস তার এই কথার কোনো অর্থই বুঝতে পারে না। জেস মুখোশধারীর উপর কুঠা নিয়ে আঘাত করে, যা থেকে বাঁচতে গিয়ে সে সমুদ্রে পড়ে যায়। আর তার হাত থেকে নিস্তার পেয়ে জেস স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। ঠিক তখনই সে সমুদ্র থেকে কিছু মানুষের চিৎকার শুনতে পায়। তা শুনে জেস জাহাজের অন্য কিনারা এসে পৌঁছালে তার সামনে এমন এক অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে, যা দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে দেখে সমুদ্রে ঠিক তাদের মতোই একটি উল্টানো বোট রয়েছে, যার উপরে তার সমস্ত বন্ধুদের মতো দেখতে মানুষরা দাঁড়িয়ে আছে। এমনকি তাদের সাথে অন্য একজন জেসও আছে। তারা সবাই জেসকে জাহাজে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে সাহায্য চাইছে। এটি দেখে জেসের সেই ঘটনার কথা মনে পড়ে, যখন সে এবং তার বন্ধুরা ওই উল্টানো বোটে দাঁড়িয়ে জাহাজের কাছে সাহায্য চাইছিল এবং তারাও জাহাজের উপর দাঁড়িয়ে থাকা একজনকে দেখতে পেয়েছিল। ভীত সন্ত্রস্ত জেস জাহাজের কিনারা থেকে সরে আসতে থাকে। তখনই অন্য জেস এবং তার বন্ধুরা জাহাজের উপর উঠে পড়ে। জেস লুকিয়ে তাদের দেখতে থাকে। সে দেখে তারা ঠিক একইভাবে জাহাজে কাউকে খুঁজছে, যেমনটা শুরুতে জেস এবং তার বন্ধুরা খুঁজছিল ঠিক সেরকম। পরে জেস অন্য জেস এবং গ্রেগের কথাবার্তা শোনে। সেই অন্য জেসও জাহাজটিকে দেখে গ্রেগের ঠিক একই কথা বলছিল, মনে হচ্ছে তার সাথে সব আগেও ঘটেছে। তারপর তারা জেস এবং তার বন্ধুদের মতোই জাহাজের ছবির কাছে পৌঁছায় এবং সেখানেও এওলাস এবং সিসিফাসের গল্প নিয়ে আলোচনা করতে থাকে। মনে হচ্ছিল যেন জেস তার অতীতের ঘটনা নিজের চোখের সামনে রিপিট হতে দেখছে। এই সব দেখে জেস কাঁদতে কাঁদতে মাথা ধরে সেখানেই বসে পড়ে। আর ঠিক তখনই তার চাবির গোছাটি যা সে জাহাজে পেয়েছিল সেটি নিচে পড়ে যায়। চাবি পড়ার শব্দ শুনে অন্য জেস এবং তার বন্ধুরা তাদের দিকে আসতে শুরু করে। তাদের দেখে জেস সেখান থেকে পালিয়ে যায়। এর পরের ঘটনাগুলো আগের মতোই ঘটতে থাকে। এরপর অন্য জেস এবং তার বন্ধুরা ডাইনিং হলে পৌঁছায়। জেস হলের বাইরে লুকিয়ে তাদের দেখতে থাকে। আর ঠিক তখনই অন্য জেস পুরানো জেসকে এক ঝলক দেখতে পায়। তাকে দেখেই জেস ওখান থেকে পালিয়ে যায়। অন্য জেস যখন তাদের বন্ধুদের জানায় যে সে কাউকে ওখান থেকে পালাতে দেখেছে, তখনই ভিক্টর তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ততক্ষণে জেস জাহাজের উপরে টেকে চলে আসে। আর তখনই জেস দেখতে পায় জলে ভাসতে থাকা ডাউনির লাশ, যাকে সিগাল পাখিগুলো ছিঁড়ে খাচ্ছিল। এটি সেই ডাউনি যাকে মুখোশধারী ব্যক্তিটি গুলি করে দিয়েছিল। জেস ভাবতে শুরু করে যে কে ডাউনির লাশ সমুদ্রে এনে ফেললো। তখন ভিক্টর সেখানে এসে পৌঁছায়। জেসকে সেখানে দেখে ভিক্টর অবাক হয়ে যায়। সে বলে, তুমি এত তাড়াতাড়ি কি করে ডাইনিং হল থেকে এখানে চলে এলে? জেস তাকে বোঝানোর চেষ্টা করে যে ডাইনিং হলে থাকা গ্রেগ, ডাউনি আর স্যালি আসল না। আসল গ্রেগ, ডাউনি আর স্যালি তো মারা গেছে। কিন্তু ভিক্টর জেসের কথায় বিশ্বাস না করে উল্টে তাকে পাগল বলতে থাকে। জেস প্রমাণ হিসাবে তাকে ডাউরির লাশ দেখাতে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে ডাউরির লাশ সমুদ্রে ডুবে গেছে। ভিক্টর জেসকে ব্যঙ্গ করে সেখান থেকে চলে যেতে থাকে। জেস তাকে থামানোর জন্য দেওয়ালের দিকে ধাক্কা দেয় এবং নিজের কথা বারবার করে বোঝানোর চেষ্টা করে। কিন্তু ওই দেওয়ালে একটা ধারালো আর মোটা পেরেক ছিল, যা ভিক্টরের ঘাড়ের পিছনে গেঁথে যায়। এটি দেখে জেস ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রক্তে ভেজা ভিক্টর জেসের পিছু নিতে থাকে। জেস দৌড়াতে দৌড়াতে জাহাজের সিকিউরিটির লকারে গিয়ে লুকিয়ে পড়ে। সে সেখানে দেখতে পায় অনেকগুলো চিরকুটের স্তূপ পড়ে আছে। ওই চিরকুটগুলোতে একটাই কথা লেখা ছিল, ওরা জাহাজে আসা মাত্রই ওদের মেরে ফেলবে। জেস খেয়াল করে যে হাতের লেখাটি তার নিজেরই। সে কাছে রাখা একটি নোটপ্যাড তুলে নেয় এবং একই বাক্য লিখে রাখে। চিরকুটের স্তূপ এবং এতক্ষণ ধরে পুনরাবৃত্তি হওয়া ঘটনাগুলো দেখে জেস একটি জিনিস স্পষ্ট বুঝতে পারে যে জাহাজে যা যা ঘটছে তা শুধু একবার না, আগেও অনেকবার হয়েছে। জেস একটি টাইম লুপে আটকে পড়েছে, যেখানে যখনই তার সব বন্ধুরা মারা যায় টাইম লুপটি আবার নতুন করে শুরু হয় এবং নতুন জেস ও তার বন্ধুরা আবারও ওই উল্টানো বোট থেকে জাহাজে ফিরে আসে এবং বারবার একই ঘটনার পুনরাবৃত্তি করে। জেস দেখতে পায় সেই ঘরে ঠিক সেই ধরনের বন্দুক এবং জামা কাপড় রাখা আছে যা ওই মুখোশধারী ব্যক্তিটি পড়েছিল। জেস বুঝতে পারে সে যে মুখোশধারীকে মেরেছিল সে আসলে অন্য কেউ নয়, বরং সে নিজেই ছিল।
এইসব ঘটনায় জেসের মাথা গুলিয়ে যেতে থাকে। মুখোশধারী কথাগুলো তখন বারবার তার কানে বাজতে থাকে, কিন্তু সে ঠিক করে সেই টাইম লুপ থেকে বেরিয়েই ছাড়বে আর তার ছেলের কাছে ফিরে যাবে। এক মুহূর্তের জন্য পাগল প্রায় জেস বন্দুক তুলে নেয় এবং মুখোশধারী সেজে বাড়ি ফেরার আশায় নিজের বন্ধুদের মেরে ফেলার কথা ভাবতে থাকে, কিন্তু পরেই সে নিজেকে সামলে নেয়। এবার সে সিদ্ধান্ত নেয় যে অন্য জেসের মতো সে নিজের বন্ধুদের মারবে না, যার ফলে টাইম লুপের প্যাটার্নও বদলে যাবে এবং সে তার বন্ধুদের নিয়েই জাহাজ থেকে বেরিয়ে যাবে। যে সিকিউরিটি লকার থেকে একটি বন্দুক নিয়ে সবাইকে খুঁজতে খুঁজতে ডাইনিং হলের দিকে চলে আসে। সে দেখে নতুন জেস ডাউনি শ্যালিকে খুঁজতে খুঁজতে ডাইনিং হলে চলে এসেছে। এরই মধ্যে আহত ভিক্টরও সেখানে এসে হাজির হয়। এটি ছিল সেই ঘটনা যখন নতুন জেস ভিক্টরকে আহত দেখে সাহায্য করতে এগিয়ে আসবে, কিন্তু ভিক্টর জেসকে আক্রমণ করবে এবং জেস তার ক্ষতস্থানে আঘাত করে তাকে মেরে ফেলবে। কিন্তু এবার নতুন জেস ভিক্টরের কাছে যাওয়ার আগেই জেস তাদের মাঝখানে এসে দাঁড়ায় এবং নতুন জেসের দিকে বন্দুক তাক করে। এবার নতুন জেস তার ডুপ্লিকেটকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভিক্টরের প্রাণ বাঁচানোর পর জেসের বিশ্বাস হয় যে এবার বাকিরাও বেঁচে যাবে, কিন্তু তখনই থিয়েটার থেকে গুলি চলার শব্দ ভেসে আসে। জেস ভিক্টরকে একটি কোণে বসিয়ে দ্রুত থিয়েটারে পৌঁছায়। সেখানে সে দেখে যে থিয়েটারে আর একজন মুখোশধারীও উপস্থিত, যে গ্রেগকে করে ফেলেছে এবং এরপর তার লক্ষ্য হচ্ছে শ্যালি। মুখোশধারী যখন শ্যালির ওপর গুলি চালায়, জেস তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয় এবং মুখোশধারীর উপরেই গুলি চালিয়ে দেয়। তবে তার গুলিটি মুখোশধারীর মাথা ছুঁয়ে বেরিয়ে যায়। সুযোগ পেয়ে জেস ডাউনি ও স্যালিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জেস তাদের জানায় যে তারা একটি টাইম লুপে আটকে আছে, তবে টাইম লুপের প্যাটার্ন পরিবর্তন করে তারা এখান থেকে বেরোতে পারবে। এটি বলে জেস তার বন্দুক তার হাতে দিয়ে বলে, আমি ভিক্টরকে আনতে যাচ্ছি, আমরা ভিক্টরকে নিয়ে এই জাহাজ থেকে বেরিয়ে যাব। ততক্ষণ তোমরা এখানেই থাকো এবং কাউকে বিশ্বাস করো না, কেউ কাছে এলেই তাকে গুলি করে দেবে। এই কথা বলে জেস ডাইনিং হলে ভিক্টরকে নিয়ে আসে, কিন্তু ভিক্টর তখন সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। ততক্ষণে জেস মেঝের উপর পড়ে থাকা রক্তের দাগ দেখতে পায়, যা জাহাজের কিনারা পর্যন্ত চলে গেছে। জেস বুঝতে পারে কেউ ভিক্টরকে মেরে তার লাশ সমুদ্রে ফেলে দিয়েছে। এর মধ্যেই জেস এলোপাথারি গুলি চলার শব্দ শুনতে পায়। গুলিগুলো চালিয়েছিল ডাউনি, কারণ সে করিডোরের মোড়ে কারোর একটা লুকিয়ে থাকার আঁচ পেয়েছিল। লুকিয়ে থাকা ব্যক্তিটি অন্য কেউ নয়, সেই মুখোশধারী খুনিই ছিল। তখন মুখোশধারী নিজের মুখোশ খুলে ফেলে, আর এই মুখোশধারী অন্য কেউ নয়, জেসেরই আর এক ডুপ্লিকেট। মুখোশধারী জেস ডাউনি এবং শ্যালির কাছে আসে। ডাউনি এবং শ্যালি তাকে আসল জেস বলেই ধরে নেয়। মুখোশধারী জেস তাদের একটি ঘরে নিয়ে আসে। ডাউনি যখন মুখোশধারী জেসকে সেখানে আনার কারণ জিজ্ঞাসা করছিল, তখন মুখোশধারী তার ব্যাগ থেকে একটি ছুরি বার করে এবং এক কোপে ডাউনির গলা কেটে ফেলে। এটি দেখে স্যালি তাকে বাঁচাতে আসে, কিন্তু মুখোশধারী জেস তার পেটেও ছুরি ঢুকিয়ে দেয়। সুযোগ বুঝে স্যালি কোনো মতে দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে। স্যালি ও ডাউনির চিৎকার শুনে জেস সেখানে এসে পৌঁছায়, কিন্তু মুখোশধারী জেসের ধোঁকা খাওয়া স্যালি আসল জেসকেও বিপদ ভাবতে শুরু করে। জেসকে দেখে সে ভয়ে সেখান থেকে পালাতে থাকে। স্যালি দৌড়াতে দৌড়াতে জাহাজের কমিউনিকেশন রুমে পৌঁছায়। সেখানে সে ট্রান্সমিটারে কোস্ট গার্ডের কাছে সাহায্যের আবেদন করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, সে আমার সব বন্ধুদের মেরে ফেলেছে, সে আমাকেও জ্যান্ত ছাড়বে না। তখনই অন্য দিক থেকে একটা গলা ভেসে আসে, তুমি এই মুহূর্তে কোথা থেকে কথা বলছো? গলার আওয়াজটা অন্য কারোর নয়, গ্রেগেরই ছিল। এই ঘটনাটি সেই সময় যখন শুরুতে ঝড় তাদের নৌকার কাছাকাছি আসছিল এবং গ্রেগ কোস্ট গার্ডের সাহায্য চাইছিল, ঠিক তখনের। কিন্তু তখন সে যে কাঁদতে থাকা মেয়ের গলা শুনতে পেয়েছিল, সেই গলাটি আসলে স্যালিরই ছিল। ঠিক তখনই জেসকে আসতে দেখে স্যালি উপরের দিকে চলে যায়। জেস তার পিছু নিয়ে উপরের ডেকে পৌঁছালে সে দেখে তার সামনে প্রায় হাজারো স্যালির লাশ পড়ে আছে, যেগুলো সিগাল পাখিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তারাও পেটে ছুরিবদ্ধ হওয়ার কারণেই মারা গিয়েছিল। ওই লাশগুলোর মাঝেই পড়ে থাকা স্যালি তার শেষ নিঃশ্বাস ফেলছিল। এতগুলো স্যালির লাশ দেখে জেস বুঝতে পারে এই ঘটনাগুলো আগে বহুবার রিপিট হয়েছে, অর্থাৎ সে টাইম লুপের প্যাটার্ন পরিবর্তন করতে পারেনি। জেস জাহাজের নিচের দিক থেকে কিছু শব্দ শুনতে পায়। সে দেখে নিচের দিকে নতুন জেস এবং মুখোশধারী জেস, যার মুখোশ এখন খোলা, তারা দুজনে লড়াই করছে। এই ঘটনাটি ঠিক সেরকমই ছিল যখন শুরুতে জেস মুখোশধারীকে সমুদ্রে ফেলে দিয়েছিল। যদিও প্রথম ঘটনায় জেস তাকে প্রাণী মারেনি,
কিন্তু এই ঘটনায় নতুন জেস মুখোশধারী জেসকে মেরেই সমুদ্রে ফেলে দেয়। এবারও মুখোশধারী জেস জলে পড়তেই একটি নতুন জেস এবং তার সব বন্ধুরা আবারও ওই ওল্টানো বোটের উপর চলে আসে এবং আগের মতোই ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়। জেস এই ঘটনাগুলোতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না কিভাবে এই টাইম লুপ থেকে বের হবে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। জেস এবার সিদ্ধান্ত নেয় যে সে এই মুহূর্তে জাহাজে থাকা তার সব বন্ধুদের মেরে ফেলবে। এরপর যখন একটি নতুন জেস তার সব বন্ধুরা আবার উল্টানো বোটে আসবে, তখন সে তাদের জাহাজে উঠতেই দেবে না, বরং সে নিজেই তাদের সাথে উল্টানো বোটে চলে যাবে এবং জাহাজ থেকে বেরোলেই এই টাইম লুপ থেকেও বেরিয়ে যাবে। জেস প্রথমে সেই ঘরে যায় যেখানে মুখোশধারী জেস ডাউনিকে হত্যা করেছিল। সেখানে সে ডাউনির রক্ত দিয়ে আয়নার লিখে দেয় থিয়েটারে যাও। এরপর সে পুরানো ডাউনি, গ্রেগ এবং ভিক্টরের লাশ সমুদ্রে ফেলে দেয়। লাশ সরানোর পর জেস ডাইনিং হলে যায় এবং সেখানে থাকা নতুন ডাউনি এবং শ্যালিকে বলে, তোমরা তাড়াতাড়ি থিয়েটারের দিকে যাও। এই বলে জেস সিকিউরিটি রুমের দিকে চলে যায়। আর সেখানে সে শিপ ওয়ার্কারদের জামা কাপড় পরে নেয় এবং হাতে তুলে নেয় একটা বন্দুক। এরপর সে একটি কাপড় দিয়ে মুখোশ বানিয়ে পরে নেয়। এখন তার চেহারা একদমই মুখোশধারী জেসের মতোই হয়ে গিয়েছিল। এর অর্থ ছিল টাইম লুপের শেষে জেস নিজেই প্রতিবার মুখোশধারী জেস হয়ে যেত এবং নতুন জেস ও বন্ধুদের থিয়েটারে ডেকে আনতো এবং তাদের মেরে ফেলতো, যাতে তারা মৃত্যুর পর নতুন জেস ও তার বন্ধুরা আবারও ওই বোটে উঠে আসে এবং সে তাদের বোটেই আটকে দিতে পারে এবং নিজেও তাদের সাথে বাইরে চলে যেতে পারে। কিন্তু প্রতিবার এটাই হতো যে মুখোশধারী জেস সবাইকে মারার পর যখন নতুন জেসকে মারতে যেত, তখন নতুন জেস তাকেই মেরে সমুদ্রে ফেলে দিত, যার ফলে মুখোশধারীর পরিকল্পনা ব্যর্থ হতো এবং টাইম লুপ কখনোই শেষ হতো না। কিন্তু এবার জেস দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে তাদের শেষ করে নিজের লক্ষ্যে সফল হবেই। জেস মুখোশ পরে থিয়েটারে পৌঁছায়। সেখানে গ্রেগ আগে থেকেই উপস্থিত ছিল। অন্যদিকে ডাউনি এবং শ্যালি নিচে বসে তাদের বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। তখনই জেস গ্রেগের দিকে বন্দুক তাক করে, কিন্তু গ্রেগ জেসের স্যান্ডেল দেখে তাকে চিনে ফেলে। গ্রেগ কিছু বলার আগেই জেস তাকে গুলি করে দেয় এবং সে নিচে ডাউনি ও শ্যালির কাছে পড়ে যায়। গ্রেগ মারা যাবার আগে ডাউনি ও শ্যালিকে বলে যায় যে তাকে জেসই মেরেছে। এরপর প্রতিবারের মতোই নতুন জেস সেখানে চলে আসে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। জেস ডাউনি ও শ্যালিকে করে এবং নতুন জেসকে মারতে তার পিছনে ধাওয়া করে, কিন্তু প্রতিবারের মতোই এবারও নতুন জেস কুঠার তুলে নিয়ে জেসের উপর হামলা করে এবং তাকে নিরস্ত করে দেয়। জেস তার থেকে বাঁচতে গিয়ে জাহাজের কিনারায় চলে আসে এবং নতুন জেসকে বলে, তুমি যদি বাড়ি ফিরতে চাও তবে তোমার বন্ধুদেরকে তোমাকে মারতেই হবে। এই কথা শুনে নতুন জেস কুঠার দিয়ে আক্রমণ করে, যা থেকে বাঁচতে গিয়ে জেস সমুদ্রে পড়ে যায়। আর কিছুক্ষণ পর চোখ খুললে জেস নিজেকে সমুদ্র সৈকতে দেখতে পায়, যেখানে বালির মধ্যে ছোট ছোট কাঁকড়ার দল ছুটে বেড়াচ্ছিল। টাইম লুপ থেকে বেরিয়ে আসার আনন্দে সে আত্মহারা হয়ে পড়ে। সে কোনো মতে উঠে সেখান থেকে বেরিয়ে দৌড়তে দৌড়তে নিজের বাড়ি এসে পৌঁছায়। বাড়ি পৌঁছে জানলা দিয়ে উঁকি মেরে সে দেখে তার ছেলে টমি ভিতরে বসে ছবি আঁকছে। ছেলেকে দেখে জেসের প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু তখনই জেস অন্য একজন জেসের গলার আওয়াজ শুনতে পায়। আসলে জেস তার অতীতে ফিরে এসেছিল। এটি আজকের সকালের ঘটনা, যখন জেস গ্রেগের নৌকা যাওয়ার জন্য বের হওয়ার কথা ভাবছিল। জেস দেখে যে প্রতিদিনের মতোই আজও সে তার অসুস্থ ছেলে টমি এবং সংসারের দায়িত্বের কারণে হতাশ হয়ে আছে। আর সেই হতাশার কারণেই সে সব সময় টমির ছোটোখাটো ভুলের জন্য তাকে মারধর করছে। সে মাত্র একদিনের জন্যই দায়িত্বগুলো থেকে মুক্তি পেতে চেয়েছিল। জেস জানলা দিয়ে এসব দেখছিল, ঠিক তখনই টমির চোখ জেসের উপর পড়ে যায়। সে ভয় পেয়ে ভুল করে মেঝেতে রং ফেলে দেয়। আর তখনই অতীতে জেস রাগে টমিকে জোরে একটা থাপ্পড় মারে। টমি কাঁদতে কাঁদতে অন্য ঘরে চলে যায়। তারপর অতীতে জেস টমিকে বকাবকি করতে করতে মেঝেতে পড়া রং পরিষ্কার করতে শুরু করে। হঠাৎই রংটি তার কাপড়ে লেগে যায়, যার ফলে সে আরও হতাশ হয়ে পড়ে। এইসব দেখে বাইরে দাঁড়িয়ে থাকা জেস বুঝতে পারে সে আগে নিষ্পাপ টমির সাথে কতটা খারাপ ব্যবহার করত। সে ডোরবেল বাজায় এবং স্টোর রুমের দিকে চলে যায়। এরপর ঠিক সেটাই ঘটে যা গল্পের শুরুতে ঘটেছিল। ডোরবেলের আওয়াজ শুনে অতীতের জেস বাইরে আসে, কিন্তু বাইরে কাউকেই দেখতে না পেয়ে সে অবাক হয় এবং আবারও ভিতরে চলে যায়। ঠিক তখনই আসল জেস স্টোর রুম থেকে একটি হাতুড়ি নিয়ে পিছনের দরজা দিয়ে ঘরে ঢোকে এবং অতীতের জেসকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। কিন্তু টমি তার মাকে খুন হতে দেখে ফেলে এবং ভয় পেয়ে যায়।
জেস দৌড়ে টমির কাছে যায় এবং গল্পের শুরুতে যেমনটা দেখানো হয়েছিল ভয় পেয়ে কাঁপতে থাকা টমিকে শান্ত করার জন্য সে বলে ওটা একটা দুঃস্বপ্ন ছিল, সেই তার আসল মা। এরপর জেস অতীতের জেসের লাশটি একটি ব্যাগে ভরে গাড়িতে রেখে দেয়, ঠিক গল্পের শুরুতে যেমনটা দেখানো হয়েছিল। সে যখন বাড়ির চাবি নিয়ে বের হচ্ছিল তখন ফ্রিজে লাগানো সেই নোটটা দেখতে পায় যেখানে গ্রেগ তাকে বোটে আমন্ত্রণ জানিয়েছিল। সেটি পড়ার পর সে টমিকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। রাস্তায় জেস টমিকে বোঝাচ্ছিল যে এবার থেকে সে তার সাথে সবসময় ভালো ব্যবহার করবে। ঠিক তখনই একটি পাখি গাড়ির সাথে ধাক্কা খায়। জেস তৎক্ষণাৎ গাড়ি থামায়, সে মৃত পাখিটিকে রাস্তা থেকে তুলে একপাশে ফেলে দেয়। আর তখন সে দেখতে পায় সেই জায়গায় এরকম আরও অনেক পাখির মৃতদেহ পড়ে আছে। এটা দেখে জেস ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে জাহাজ থেকে আসার পরেও সে টাইম লুপ থেকে বের হয়নি, বরং এই ঘটনাগুলোরও আগে অনেকবার পুনরাবৃত্তি হয়েছে। সে বুঝতে পেরেই জেস ঘাবড়ে গিয়ে আবার গাড়িতে ফিরে আসে এবং গাড়ি চালু করে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়ির কাছে পাখির রক্ত দেখে টমি কাঁদতে শুরু করে। টমিকে শান্ত করার চেষ্টায় জেসের নজর রাস্তা থেকে সরে যায় এবং ঠিক সেই মুহূর্তে তার গাড়ি সামনের দিক থেকে আসা একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় জেস এবং টমি দুজনেরই মৃত্যু হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাস্তায় টমির সাথে অতীতের জেসের লাশ পড়েছিল এবং দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে জেস দাঁড়িয়ে এটা হতবাক হয়ে দেখছিল। নিজের এবং টমির লাশ দেখে জেস বুঝতে পারে যে সে মারা গেছে এবং সে আত্মার জগতে রয়েছে। জেস টমির সাথে খারাপ ব্যবহার করেছিল এবং তার গাফিলতির কারণেই টমির প্রাণ গিয়েছিল। তাই মৃত্যুর পর বা আফটার লাইফে তার আত্মা শাস্তি পাচ্ছে। জেসেরও ঠিক সেই শাস্তি হয়েছিল যা একসময় সিসিফাস পেয়েছিল, এক কখনো শেষ না হওয়া শাস্তি। জেস একদিনের জন্য টমির দায়িত্ব থেকে দূরে যেতে চেয়েছিল, তাই জাহাজে তাকে এটা উপলব্ধি করানো হতো যে সে টমির কাছে আর কখনোই ফিরতে পারবে না। এরপর যখন সে জাহাজ থেকে বেরিয়ে আসতো তখনই তাকে দেখানো হতো সে টমির সাথে কতটা খারাপ আচরণ করত। পাশাপাশি বারবার টমির মৃত্যু দেখিয়ে তাকে যন্ত্রণা দেয়া হতো। জেস টমির লাশ থেকে কাঁদছিল আর তখনই একজন ট্যাক্সি ড্রাইভার জেসের কাছে আসে। সেই ট্যাক্সি ড্রাইভার মূলত একজন ফেরিম্যান যে আত্মাদের তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিত। সে জেসকে নিয়ে সেই সমুদ্রের বন্দরে পৌঁছয় যেখানে গ্রেগ তার বন্ধুদের সাথে সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছিল। ট্যাক্সি থেকে নেমেই জেস তার পুরো অতীত ভুলে যায়, এমনকি তার এটাও মনে থাকে না যে সে মারা গেছে। তখনই ভিক্টর জেসের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, তোমার তো তোমার ছেলের সাথে আসার কথা ছিল তাই না? এটা শুনে জেস কিছুক্ষণের জন্য গভীর চিন্তায় ডুবে যায়। টমির মৃত্যুর ব্যাপারে তার কিছুই মনে ছিল না, তার শুধু এটুকু মনে ছিল যে এই সময় টমি স্কুলে থাকে। তাই সে উত্তর দেয়, আমি টমিকে স্কুলে রেখে এসেছি। এরপর জেস এবং ভিক্টর গ্রেগের সেলবোটে পৌঁছায় এবং আবারও তারা সেই সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ে। আর সেখান থেকেই টাইম লুপটি পুনরায় শুরু হয়ে যায় এবং জেস আবারও সেই শাস্তি ভোগ করতে থাকে যা সে অনন্তকাল ধরে পেতে থাকবে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আপনারা সাবস্ক্রাইব বাটনটি চাপার পর নোটিফিকেশানে বেলে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে নিন, যাতে আমাদের সমস্ত ভিডিও এবং নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।